আমি বললাম একটা কথা আছে, তারিণী খুঁড়ে বড্ড বেশি বিড়ি খায়, কেন খায়? তাকালেন, বিড়িটা বেশি খাচ্ছে না, দেখি ওটা একটু কমানোর ব্যবস্থা করছি। কোনো বাচ্চার সঙ্গে কথা বলা টাইপ নয় কিন্তু। আমি বললাম মা আমাকে তারিণী খুঁড়ে পড়ে শোনায়, ভালো লাগে। বিখ্যাত চিত্র সাংবাদিক মৃগাঙ্ক শেখর রায়, তার একটা মজার গল্প একটু পরে বলবো। তো বাবা হঠাৎ দেখলাম একজন খুব লম্বা লোকের সঙ্গে কথা বলছে, এরম ধারে চাদর নেয়া একটি লোক খুব ভারী গলায় কথা বলছে। বাবা আমাকে বললো এদিকে এসো। বাবা আমাকে পুটকুস বলে ডাকতো, পুটকুস এদিকে এসো। বাবা এর আগে কারোর সঙ্গে আমার আলাপ করায়নি, যতজনের সাথে কথা আমি তো চিনতে পারছি, শুভেন্দুকে আমি চিনি না। বাবা বললো যে মানিকদা আমার ছেলে। এইরকম ভাবে দেখছি আমি ওনার ছেলে, আচ্ছা আপনার গল্প খুব ভালোবাসে। এবার আমার দিকে উনি তাকিয়ে ভীষণ সিরিয়াসলি জিজ্ঞেস করলেন, আমার কোন গল্প তোমার ভালো লাগে? কোনো বাচ্চার সঙ্গে কথা বলা টাইপ নয় কিন্তু। আমি বললাম মা আমাকে তারিণী খুঁড়ে পড়ে শোনায়, ভালো লাগে। দিয়েই আমি বললাম, তারিণী খুঁড়ে প্রত্যেক গল্পের আগে একটা করে বিড়ি ধরা তো মনে আছে? এবং তখন তো সবাই বলতো বিড়ি সিগারেট খাওয়া খারাপ, এটা জেনে গেছি। আমি বললাম একটা কথা আছে, বাবা তো প্রমাদ গুনছি, একটা কথা আছে, বলো। তারপরে উনি একদিন আমাকে নিয়ে যেতে বলেছিলেন ওনার বাড়িতে। বাবা আমাকে নিয়ে গিয়েছিল বিশপ লেফ্রয় রোডে, তখন উনি থাকেন। আমার মনে আছে তখন দরজার বাইরে ডু নট ডিস্টার্ব কথাটা লেখা থাকতো, এখন আর আছে কিনা আমি জানি না। ওই তখন তখন লিফট হয়ে গেছে, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম, কাঠের সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ওনার ঘরটা ছিল, ডাইরেক্ট ঢোকা যেত, ডু নট ডিস্টার্ব লেখা থাকতো। বাবা এই ক্যালকাটা ফিল্ম সোসাইটিরই কোনো একটা কিছু সই করাতে নিয়ে গিয়েছিলেন। তো দরজা খুলে বাবাকে না দেখে আমাকে দেখে বলো, ওই তো তারিণী খুঁড়ে এসে গেছে, এইভাবে বলেছিলেন, নিজেই দরজা খুলেছিলেন। দিয়ে বসে তারপর উনি আমাকে 1 ডজন গপ্প বইটা সই করে দিয়েছিলেন। ও সেটা আছে আছে আমার কাছে, বাপরে, এগুলো সব আমি তোমায় ছবি পাঠাবো। হ্যাঁ। তো সেই দুবারই ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, অসাধারণ স্মৃতি আর কি। সত্যজিৎ রায়ের পরেই তো আরেকজনের কথা চলে আসছে, যিনি আবার উত্তর কলকাতাও বটে, তোমার কোথাও একটা গিয়ে গুরুও বটে, এবং পাথ ব্রেকারও বটে, পীযূষ কান্তি সরকার। স্টাইলিশ, অন্যতম স্টাইলিশ লোক আমার জীবনে দেখা। পীযূষ দত্ত নাম হলো অনেকটা, মানে সেই অর্থে নাম হলো অনেকদিন পরে। মৃত্যুর 3 বছর আগে ওনার প্রথম ক্যাসেটটা বেরোলো, গানের খেয়া। তার 3-4 বছরের মধ্যে উনি মারা গেলেন। কিন্তু উনি গান গাইছেন তো বহু বছর ধরে, এবং উনি ওনার ওই মানে স্টাইল স্টেটমেন্ট বহু বছরের। একই কাপড়ের পাঞ্জাবি পাজামা, ধরো বাকছালের পাঞ্জাবি, তার সাথে বাকছালের পাজামা, ওইরম চুল, ওইরম চশমা, ওইরম উচ্চারণ। এবং নিজে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সূর্যের ছায়াটা সূর্যের ইয়েতে ওনার ছায়াটা পড়তো, সেটা দেখতেন উনি। হাঁটতে চুলটা ঠিক করতেন নিজের ছায়া দেখে, এবং একটা বিন্দাস লোক আর কি। তো পীযূষদার কাছে আমি মাঝে মাঝে মানে রবীন্দ্রনাথের গান শিখতে টিখতে যেতাম। একটা গল্প আছে, তখন এক গায়ক সদ্য নাম করেছেন, তিনি পীযূষদার পরিচিত, আমি কারণ নাম বলছি, আমি বলছি। তো পীযূষদার কাছে তিনি গেছেন, গিয়ে বলছেন যে পীযূষদা, আমার তো বেসটা ক্লাসিক্যাল, কিন্তু এখন যেখানেই যাই সেখানেই সবাই বলে চটুল গান গাইতে, যে গান গিয়ে আমি পপুলার হয়েছি। আমি খুব দুঃখে আছি। পীযূষদা বলছে, দেখ তোর দোকানে গুজিয়াটা হিট হয়েছে, তুই এখন রসগোল্লা বানালে লোকে কিনবে কেন? লোকে তো কেসি দাসে যাবে। তুই সন্দেশ বানালে লোকে কিনবে কেন? লোকে ভিংনাগে যাবে। তুই ওই গুজিয়াটাই আরো ভালো করে বানানোর চেষ্টা কর, আর দুঃখটুকু পাস না, বাড়ি যা। অপূর্ব কথা। হ্যাঁ, তো পীযূষদার কাছে আমি খুব বেশি দিন যেতে পারিনি, কারণ পীযূষদা খুব মেজাজি ছিলেন এবং খুব স্ট্রিক্ট ছিলেন। কিন্তু পীযূষদার কাছে গিয়ে যেটা লাভ হয়েছে আমার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানের সিক্রেটটা আমি বুঝে গিয়েছি অনেকটাই। এবং পীযূষদা একটা খুব দামি কথা বলেছিলেন, যেটা আমাদের অভিনয়ের ক্ষেত্রেও খুব প্রযোজ্য। সেটা হচ্ছে যে ধরো তোমার গলার রেঞ্জ ধরো সারেগামা পা ধা অব্দি যায়, ধায়ের পরে সারেগামা পা ধা নিতে গিয়ে তোমার গলা ক্র্যাক করে, তুমি কোনোদিন ধা অব্দি যাবে না। ধা অব্দি না গেলে দর্শক বা শ্রোতা তোমার লিমিটেশনটাই বুঝতে পারবে না। তুমি যদি ধা অব্দি যাও, তাহলে কিন্তু বুদ্ধিমান দর্শক বুঝে যাবে যে ধায়ের পরে এর অসুবিধা হয়। তাই তুমি সারেগামা পা অব্দি গান গাইবে, তোমার শেষ যে নিরিখটা সেটা তুমি কাউকে দেখাবে না। এটা খুব ইম্পর্টেন্ট কথা, খুব দারুণ কথা। অভিনয়ের ক্ষেত্রে তাই সংযম, যেটা শিল্পীর সংযম, শিল্পীর সংযম, ওর বেশি আর কিছু মানে আমি এতটা পারি এটা দেখাবে না।